আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, শহীদ পরিবারের সদস্য সহ রাজনৈতিক দলগুলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের করা কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার নিশ্চিত করবে বিএনপি সরকার। নিরপেক্ষ সুষ্ঠু বিচারের প্রত্যাশা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। পিলখানা হত্যাযজ্ঞের ১৭ বছর। বুধবার সকাল ১০টায় জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, এরপরই পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তাদের শ্রদ্ধা জানানো শেষে শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত ব্যক্তিরা। এরপর শহীদ সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বিদায় নিলে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং তিন বাহিনীর প্রধানরা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক। একে একে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ সেনাদের পরিবারের সদস্যরা। দ্রুত নিরপেক্ষ বিচার কার্যকরের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডর বিচারটা যদি না হয়, তাহলে ভবিষ্যতে আপনি একটা প্রেসিডেন্ট রাখছেন আরেকটা পিলখানা হত্যাকাণ্ড হওয়ার জন্য। যখন ষড়যন্ত্রকারীরা বা হত্যার যারা নির্দেশদাতা, তারা যখন বিচারের আওতায় নিয়ে আসবে, বাংলাদেশের ইতিহাসে একটা প্রেসিডেন্ট থেকে যাবে যে ভবিষ্যতে আর একটা পিলখানা হত্যাকাণ্ড কখনো সম্ভব হবে না। বিএনপির পক্ষ থেকে শহীদদের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, কলঙ্কিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় দলটি। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। বলেন, খুনের কারিগরদের বিচারের আওতায় এনে জাতিকে দায়মুক্ত করতে হবে। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। অন্তর্বর্তী সরকারের সময় করা তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার নিশ্চিত করবে নতুন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। আমরা সরকারে এসছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। 2,94,80,087 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক 2 ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেন এই রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে 2019 সালের 12ই নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এ কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন। যুক্তিতর্ক শুনানি শেষে গত 9 ফেব্রুয়ারি এই মামলার রায়ের পর্যায়ে আসে। সেদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর নূরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থন করে শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মশা নিধনের সমন্বয়হীনতা
সমন্বয়হীনতা কাটিয়ে সিটি কর্পোরেশনের সাথে একযোগে কাজ করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রাজধানীর ধলপুরে মশার ওষুধের কার্যকারিতা পরীক্ষা শেষে এই কথা বলেন তিনি। মিরপুরে ঢাকা উত্তর সিটির একই কর্মসূচিতে যোগ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীও। শীঘ্রই কিউলেক্স মশা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকার নবনিযুক্ত প্রশাসকরা। নাজিবুর রহমানের রিপোর্ট। বিগত কয়েক সপ্তাহে মশার উপদ্রবে অতিষ্ঠ নগর জীবন। এমন বাস্তবতায় ফগার মেশিন দিয়ে সেই পুরনো কায়দায় মশার ওষুধ যাচাইয়ের উত্তর সিটি কর্পোরেশন। তবে প্রক্রিয়া পুরনো হলেও এবার নতুন কিছু করে দেখাতে মরিয়া নবনিযুক্ত প্রশাসক। স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বললেন, এবার আর সমন্বয়ের অভাব থাকছে না মশা নিধনে। আমরা আজকে পুরো টিমকে নিয়ে এই কাজগুলো শুরু করছি। আমরা এই কাজগুলোর পরে আবার বসে আমরা বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে একসাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন কাজগুলো করব। নগরবাসী কিউলেক্স মশা থেকে কত দ্রুত নিস্তার পাবে যদি বলেন? একটু আগে তো আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই ব্যাপারে কথা বলেছে। হ্যাঁ, আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে সবকিছু করার চেষ্টা করছি। জনগণের কাছে ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন আছে, যেখানে ওষুধটা ভালো নয় কিংবা ওষুধের সাথে কোনো অন্য কিছু মিশিয়ে সেখানে ব্যবহার করা হয়, যেই কারণে মশা ঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে না। তো ওনারা যেইভাবে কথাটা বলেছেন আমাদেরকে, বিষয়টা ওরকম নয়। এদিন মশা নিয়ন্ত্রণে তৎপরতা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরও। নবনিযুক্ত প্রশাসক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে ধলপুর এলাকায় মশা নিধনের ওষুধ পরীক্ষা করেছেন। পরে মশা নিয়ন্ত্রণে নগরবাসীর কাছে পর্যাপ্ত সময় ও সহযোগিতা চাইলেন তারা। মাত্র 7 দিন হলো আমরা এসেছি, কাজে মশা বৃদ্ধির পরেই আমরা এসেছি। এখন আমরা মশা নিধনের জন্য যতটুকু কাজ আমাদের কাছে এখন পর্যন্ত আছে, আমরা সম্পূর্ণ কাজ আমরা শুরু করতেছি। আজকে থেকে জলে এবং স্থলে দুইখানে আমরা ব্যাপক হারে মশা নিধনের কাজ শুরু করব, যাতে করে আমাদের মশার পরিমাণ আর বৃদ্ধি না পাইতে পারে। জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তো এইখানে যেখানে যেটা করার আমরা সেটাই করব ইনশাল্লাহ, এবং আমরা আশা করি যে মশককে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারব। রাজধানী জুড়ে মশার ওষুধ প্রয়োগে সিটি কর্পোরেশনের কর্মীদের তৎপরতা তদারকি চলছে বলেও জানিয়েছেন নগর প্রশাসকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ পুলিশ সদর দপ্তরে অব্যাহতিপত্র স্বাক্ষর করে পাঠান তিনি। 2024 সালের 21 নভেম্বর শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে চাকরির মেয়াদ শেষে তাকে 2 বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাদ আলী বিসিএস পুলিশ ক্যাডারের 1984 ব্যাচের কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তির বিষয়ে মন্তব্য করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে তিনি আরও বলেন, লেবুর দামের ক্ষেত্রে 2-3 দিন কিছু ব্যবসায়ী অনৈতিক সুযোগ নিয়েছে। 40-50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোনোই কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে ফেরত এসেছে। তার মানে প্রকৃত কোনো গ্যাপ ছিল না। যেটি ছিল, হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, এই বিষয়টা এখনো ইভলভিং একটা সিনারিও। হ্যাঁ, তো সেই জন্য বিকাশমান একটা পরিস্থিতিতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এরকম একটা সেন্সিটিভ আন্তর্দেশীয় সম্পর্কের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে মন্তব্যের জন্য জোরাজুরি করবেন না। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার মাটিতে খেলার দীর্ঘ 23 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। আগামী আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে অজিদের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ খেলবে শান্ত মুশফিকরা। আনুষ্ঠানিকভাবে এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের প্রথম টেস্টটি শুরু হবে আগামী 13 আগস্ট ডারউইনের মারারা ওভালে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে 22 আগস্ট থেকে, যার ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা।
সর্বশেষ 2003 সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল তখন এই মারারা ওভালেই একটি টেস্ট হয়েছিল। দীর্ঘ সময় পর এই মাঠে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে। অন্যদিকে ম্যাকাইয়ের জন্য এটি হবে বড় এক মাইলফলক, কারণ বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে গ্রেট ক্যারিয়ার রিফ রেনার। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।